আয়, আমার কাছে আয়, তোর জন্য মাছ এনেছি। দাসী, আমি আর পারছি না, আমার খুব যন্ত্রণা হচ্ছে। রানীমা, আপনি একটু সবুর করেন, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি, আপনি অস্থির হয়েন না। মহারাজ, রানীমার ভীষণ প্রসব বেদনা উঠিছে, বেদনায় একেবারে ছটফট করতেছে। তাহলে তুমি এখানে কি করছো? জলদি যাও, দাইমাকে ডেকে আনো। আমি থাকতে রানীর সন্তান প্রসব তুই করবি না। আমি কথা দিচ্ছি, আমি যাব না, আমার মেরো না। জলদি করো দাদা, জলদি করো, রানীমার অবস্থা খুবই খারাপ। দাইমা, জলদি দরজাটা খুলো। এ কি, দাইমা ওরম করে শুয়ে আছে কেন? আর তুমি বা কে? দাইমার কি শরীর খারাপ নাকি? আমি হলাম ঠাম্মির একমাত্র নাতিনি শোভা। ঠাম্মির ভীষণ জ্বর, উঠতে পারছে না গো। ও কি, দাইমার যে নাতিনি ছিল আমায় কোনোদিন বলেনি তো। ছোট থাকতেই ঠাম্মি আমায় শহরে কাজে পাঠিয়ে দেয়, আমি আর দেখা করতে আসিনি বলে ঠাম্মি অভিমানে আমার পরিচয় আর কারো কাছে দেয়নি দিদি, এটাই বাস্তব। সবই তো বুঝলাম, কিন্তু রানীমার যে ভীষণ প্রসব বেদনা উঠিছে, দাইমা বিছানায় পড়ে আছে, এই ঝড় তুফানের রাতে আরেকজন ধাত্রী আমি কোথা থেকে খুঁজে বের করব? হায় ঈশ্বর, রক্ষে করো। যদি তুমি চাও তোমার সঙ্গে আমায় নিয়ে যেতে পারো, আমার হাতে রানীমা একেবারে নিরাপদ থাকবে। আমি ছোট থাকতে এই ঠাম্মির থেকে এইসব কাজ শিক্ষা নিয়েছিলাম, বুঝলে দিদি? ওহ, তুই আমায় বাঁচালি বোন, চল তুই আমার সাথে এক্ষুনি চল। এরপর তারা সবাই মিলে রাজমহলের দিকে যেতে থাকে। আরে রানীর অবস্থা এত খারাপ, আর তোমার সাথে তুমি দাইমাকে না এনে কাকে আনলে দাসী? মহারাজ, দাইমার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। এটা হলো দাইমার নাতনি, সেও এসব কাজে বেশ পারদর্শী মহারাজ, তাই তাকে এনেছি আমি। এসব তুমি কি বলছো? যার তার হাতে আমি আমার রানীকে তুলে দিতে পারি না, পারি না। ওর কারণে যদি আমার রানীর কোনো ক্ষতি হয়ে যায়? মহারাজ, আপনি শোভার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। আমার হাতে রানীমা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। আমাদের এখন কথা বলে সময় নষ্ট করা একদমই উচিত হচ্ছে না। রানীমা, রানীমা, আপনি একটু শান্ত হন, রানীমা একটু। অন্যদিকে মহারাজ দুর্জয় দুশ্চিন্তায় পায়চারি করতে থাকেন। রানীমা, আপনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, দেখুন দেখুন কি সুন্দর দেখতে। দাসী, আমার শরীরটা একদমই ভালো লাগছে না গো, তুমি এক্ষুনি আমায় একটু জল দাও। আজ্ঞে রানীমা, আমি এক্ষুনি দিচ্ছি, এই নিন। সঙ্গে সঙ্গে রানী সেই জল খায়। এই জল খাওয়ার পর থেকে আমার গলাটা জ্বলে যাচ্ছে কেন দাসী? এই জলে কি মিশিয়েছিস তুই? এই জলের মাঝে কুকুরের হাড় মেশানো বিষ আছে, যেই বিষ থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না রানী, তোর মৃত্যু অনিবার্য। তুই কেন আমায় মারতে চাইছিস? আমি তোর কি ক্ষতি করেছি? সেটা তুই এই জন্মে আর জানতে পারবি না। তোকে মারার পর তোর ওই রাজকুমারীকেও আমি মেরে দেবো, কারণ আমায় হতে হবে এই রাজ্যের একমাত্র রানী। এবার মরে যা, মরে যা। এরপর রানী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যাক, একটা আপদ তো বিদেয় হলো। এবার এই রাজকুমারীকে মেরে আমার পথ আমি ফাঁকা করব। এরপর সে অশুভ শক্তি রাজকুমারীকে শেষ করে দিতে চায়। রাজকুমারীর কান্নায় মহারাজ ও বাকি সবাই সেখানে আসে। কি ব্যাপার? এই ঘরে এত আওয়াজ কিসের হচ্ছিল? আর রানীর কি হয়েছে? ওকে দেখতে অমন দেখাচ্ছে কেন? হ্যাঁ মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো সুস্থভাবেই রাজকুমারীকে রানীমার পেট থেকে বের করেছিলাম, কিন্তু এরপর থেকেই রানীমা কেমন যেন অস্থির অস্থির করতে করতে অজ্ঞান হয়ে গেল। একটু পর রাজকুমারীও চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আমার তো ভালো লাগছে না মহারাজ, কোনো একটা অশুভ ইঙ্গিত মহারাজ, অশুভ ইঙ্গিত।
এসব তুমি কি বলছো? আমার রানী সুস্থভাবে সন্তান পৃথিবীতে আনার পরেও কি করে তার অবস্থা এমন হতে পারে? নিশ্চয়ই তুমি কোনো ভুল ভ্রান্তি করেছো, তোমার জন্যই এই অবস্থা হলো। তুমি তো বলেছিলে তোমার হাতে নিরাপদ আমার রানী। বিশ্বাস করুন মহারাজ, আমার কোনো ভুলে এমনটি হয়নি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব। মা ও সন্তান একেবারেই সুস্থ ছিল, হঠাৎ করেই মহামন্ত্রী, এক্ষুনি এক্ষুনি বদ্যি মশাইকে ডাক দাও। যাও যাও, দেরি করো না। মহারাজ, বাহিরে ভীষণ ঝড় জল জমেছে, সূর্যের আলোর অপেক্ষা। পরদিন সূর্যের আলো ফুটতেই বদ্যি মশাইকে আনা হয়। মহারাজ, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে রানীমা আর আমাদের মাঝে জীবিত নেই, আর রাজকুমারীর অবস্থাও খুবই করুণ। সে আর চোখে দেখতে পাবে না মহারাজ। এসব তুমি কি বলছো বদ্যি? আমার সাথে মশকরা করছো না তো? আবার রানীর কেন মৃত্যু হবে, আর আমার রাজকুমারী কেনই বা অন্ধ হবে? আগে হ্যাঁ বদ্যি মশাই, জন্মের পর তো রাজকুমারী একদমই চোখে দেখতে পাচ্ছিল, তাহলে কি করে অন্ধ হলো? আর রানীমারই বা কি হলো? আমি নারী পরীক্ষা করি, এর কোনো সঠিক কারণ ঠাউর করতে পারছি না ঠিকই, তবে মনে হচ্ছে এ কোনো মহা অশুভ শক্তির কারণেই হয়েছে। আপনি সাবধানে থাকবেন মহারাজ। হ্যাঁ বিধাতা, আমার আর সাবধানী থেকে কি হবে? আমার রানীকে আমি হারিয়েছি, আমার রাজকন্যাও অন্ধ হয়ে গেল। এই অন্ধ রাজকুমারীর দেখাশোনা এবার কে করবে? হা 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 হা। আপনি কান্না করবেন না মহারাজ, এই শোভা যতদিন আছে ততদিন রাজকুমারীকে আগলে রাখবে বিনা পারিশ্রমিকে মহারাজ। রানীমার জন্য আমরা শোকা হতো। মহারাজ, এইবার আমাদের খুব শীঘ্রই রানীমাকে দাহ করার ব্যবস্থা করতে হবে। অবশেষে রানী মণিমালার শেষকৃত্য সম্পন্ন হয়। রানীর মৃত্যুর পর মহারাজ দুর্জয় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। ও, সবই আমার কপাল। যাকে মেরে ফেলতে চাইছিলাম তাকেই এখন আমার কোলে পিঠে করে মানুষ করতে হচ্ছে। আর কটা দিন রাজার মনটা জয় করিনি, এরপর তোকে মারবো। মহারাজ, দীর্ঘ 1 মাস যাবৎ আপনি রাজকার্যে হাত লাগাচ্ছেন না। রাজ্যের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে মহারাজ। মহারাজ, রাজকোষের সব কিছু প্রায় শেষের দিকে। আপনি এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে মহারাজ? আপনি তো আমাদের শেষ ভরসা মহারাজ, আপনাকে উঠে দাঁড়াতে হবে। আমার যে মনের মাঝে ভীষণ অসুখ হয়েছে, আমার যে কিছুই ভালো লাগে না। আমার সারা দিন রানীর কথা মনে পড়ে। কেন বিধাতা আমার রাজকন্যাকে অন্ধ বানালো? কে এখন ওকে দেখভাল করবে? আমার যে কিছুই ভালো লাগছে না। মহারাজ, আপনি হলেন এই রাজ্যের রাজা দুর্জয়। ভীষণ সাহসিকতার জন্য আপনার সুনাম চারিদিকে। আপনার এভাবে ভেঙে পড়লে হবে না মহারাজ। ছোট মুখে একটা বড় কথা বলি মহারাজ, শোভা রাজকুমারীকে একেবারে মায়ের মতোই যত্ন আহ্লাদ করে। আপনি ওর বিষয়টা একটু ভেবে দেখতে পারেন মহারাজ, খুব ভালোবাসে রাজকুমারীকে। ঠিক বলেছ দাসী, আমার মেয়ের কথা ভেবে আমায় একটা সিদ্ধান্ত নিতে হবে। এরপর কিছুদিন ঘুরতে না ঘুরতেই মহারাজ দুর্জয় শোভাকে বিবাহ করেন। তোমাকে বিবাহ করার শুধুমাত্র একটি উদ্দেশ্য, তুমি রাজকুমারী আলোকমালাকে তার মায়ের শূন্যতা কোনোদিন বুঝতে দিবে না। তোমাকে আমি রানী হিসাবে সবসময় সম্মান দেব, এটা তোমার প্রতি আমার অঙ্গীকার রইল। এটাই চাই শুধু, আর কিছুই না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি রাজকুমারী আলোকমালাকে তার নিজের মায়ের মতো ভালোবাসবো। সে কোনো দিন তার মায়ের শূন্যতা অনুভব করতে পারবে না। তাকে আমি এই 2 হাত দিয়েই তো ভূমিষ্ঠ করিয়েছি বলুন। রানী তো হয়ে গেলাম, কিন্তু এই প্রহরী মালার সংবাদ যদি জানতে না পারি তাহলে কোনো ফায়দা হবে না। ওই প্রহরী মালার মাধ্যমেই তো আমি অমর হব। শোভা, রাজকুমারী আলোকমালা সে কখন থেকে কেঁদে যাচ্ছে, তুমি একটু তার কাছে গিয়ে তাকে শান্ত করো না বোন আমার, যাও। এই, তোমার সাহস কি করে হলো বিনা অনুমতিতে আমার কক্ষে প্রবেশ করার? ও কি শোভা,
আমি আর তুই তো সখীর মতোই, তুই হঠাৎ আমার সাথে ওরম করে কথা বলছিস কেন রে? কি আমি পাপ করলাম বলতো? হ্যাঁ, সখী আগে থাকতে পারি, কিন্তু এখন আমি রাজা দুর্জয়ের একমাত্র রানী। তোর কত বড় সাহস, 2 টাকা দামের ঝিয়া আমার নাম ধরে ডাকিস? এই নে, এই নে। কতবার মারতে চেয়েছি, কোনোবারই তোকে মারতে পারিনি। কই মাছের প্রাণ নাকি তোর? আজকে আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে মারলেই আমার পথ পুরোই পরিষ্কার। এরপর আমি রাজ করব এই রাজত্বে। এরপর সেই অশুভ নারী মন্ত্র বলে রাজকুমারীকে হত্যা করার পরিকল্পনা করে। ঠিক সেই মুহূর্তে রাজকুমারীর থেকে ভীষণ এক আলো বের হয়। রানী শোভা, তোমার হঠাৎ কি হয়েছিল? তুমি জ্ঞান কেন হারিয়েছিলে? তোমার কি শরীর খারাপ? আমি তো বলতে পারছি না, তবে রানী মণিমালা শেষ সময় যেমন ছটফট করছিলেন, আমারও আজকে বুকের ভিতরটা তেমনই লাগছিল। আমার মনে হচ্ছে সেই অশুভ শক্তি এবার আমার দিকে দৃষ্টি দিয়েছে মহারাজ। আপনাকে নিয়ে আর রাজকুমারীকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। বড় রানী মৃত্যুর পর প্রহরীমালাকে আমি জাগিয়ে দিয়েছি। সেই প্রহরীমালা থাকতে আমার রাজকুমারীর কিচ্ছু হবে না রানী। তুমি এইসব নিয়ে চিন্তা করো না। ওই মালা আমাদের বংশধরকে রক্ষা করে আসছে যুগ যুগ ধরে, বুঝলে? মহারাজ, এত অমূল্য মালা আপনি কোথায় রেখেছেন? সেটা তোমার ভাবতে হবে না রানী। তুমি এখন তোমার শরীরের দিকে যত্ন নাও। তোমার সুস্থ হওয়াটা খুবই জরুরি, ঠিক আছে? এত সহজে তুই তোর পেট থেকে প্রহরীমালার সন্ধান আমায় দিবি না, আমি বের করেই ছাড়বো। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক বছর। ছোট্ট আলোকমালা এখন অনেকটাই বড় হয়ে গেছিল। তার চোখে দৃষ্টি না থাকলেও তার চলন বলনে সেটা বোঝা যেত না। সকাল থেকে এই আওয়াজটা আমি পাচ্ছি। কে এত যন্ত্রণা ভরে কান্না করছে? আওয়াজটা মনে হচ্ছে মায়ের ঘর থেকে আসছে। যাই, আমি ওই ঘরের দিকেই যাই। কে আছো এখানে? কে এভাবে কান্না করছো? হ্যাঁ, আমার নাম গেরুয়া পাখি। দুষ্ট রানী আমায় বন্দি করে রেখেছে, আমার দম বন্ধ রাখছে। আমায় মুক্ত করো, মুক্ত করো। এ কি, আমি একজন সাধারণ মানুষ হয়ে পাখির আওয়াজ কথা কি করে শুনতে পাচ্ছি? এই সব কি আমার স্বপ্ন নাকি বাস্তব? এই সব কিছুই বাস্তব রাজকুমারী। তুমি কোনো সাধারণ মেয়ে নও, সেই জন্যই তুমি পশু পাখির কথাবার্তা শুনতে পারো, কারণ তোমার মন আমাদের মতোই নরম, নিষ্পাপ। শুভ সকাল রাজকুমারী আলোকমালা। হঠাৎ আজ তুমি এখানে, কি দরকারে এলে? হ্যাঁ বাবা, আমার মায়ের সাথে জরুরি কথা আছে। দাসী বলল মা নাকি এখানে আছে। মা কি আছে? হ্যাঁ রে মা, আমি তো এখানেই আছি। তোর কিছু লাগলে আমাকেই ডেকে দিতি, তুই কেন আসতে গেলি কষ্ট করে? মা, তুমি তোমার ঘরে এক নিষ্পাপ পাখিকে বন্দি করে রেখেছো। সে অনেক কষ্ট পাচ্ছে মা, তুমি ওকে ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমার খুব কষ্ট লাগছে ওর জন্য। মা, ও মা। কি ব্যাপার রানী শোভা, তুমি হঠাৎ নিষ্পাপ পাখিকে বন্দি করে কেন রেখেছো? এর কারণ কি? আর বলবেন না মহারাজ, প্রতিদিন সকালবেলা ওই দুষ্টু পাখি আমার ঘুমের মাঝে এত এত অসুবিধা করে, সেই জন্যই আমি ওকে বন্দি করে রেখেছিলাম। কিন্তু রাজকুমারী যেহেতু অনেক কষ্ট পাচ্ছে, কি আর করার সেটাই ভাবছি। মা, ও তোমাকে আর জ্বালাতন করবে না, তুমি দয়া করে ওকে মুক্ত করে দাও না গো মা। তোমার কথা তো আর আমি ফেলতে পারি না মা, তুমি যেমনটা চাইছো সেটাই হবে, কিন্তু খেয়াল রেখো ওই পাখি যেন পরবর্তীতে আমার ঘুমে আর বাধা না দেয়। এরপর রাজকুমারী সে পাখিকে মুক্ত করে। তোমায় অসংখ্য ধন্যবাদ রাজকুমারী আলোকমালা। তোমার জন্য আজ আমি আবার স্বাধীন হলাম। এখন থেকে আমি তোমার বিপদ আপদের বন্ধু। তোমার সব খেয়াল আমি রাখবো। তুমি কত ভালো, কিন্তু তোমার মা ভীষণ দুষ্টু, দুষ্টু রানী। ভালো না, ভালো না। আহ, ওরম করে বলো না গেরুয়া। আমার মা আমাকে জন্ম দিয়েই মরে যায়, তখন থেকে এই মাই আমাকে লালন পালন করেছে গো। ও, তাই তো বলি। তার মানে তুমি তোমার আসল মায়ের মতোই ভালো হয়েছো। তোমার এই সৎ মা একদমই ভালো না, দুষ্টু দুষ্টু দুষ্টু। ওরম করে বলো না গেরুয়া, আমার সৎ মা আমার চোখে সবচেয়ে ভালো মা। তুমি এখন থেকে তার ঘুমে তাকে কিন্তু আর জ্বালাতন করবে না। আজকে থেকে আমি তোমার বন্ধু। রাতের আধারে সে অশুভ নারী চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে যায়। গেরুয়া সেটা দেখে নেয়।
মহারাজ, পাশের রাজ্যের রাজা আপনার মিত্র সুজয় ভীষণ অসুস্থ, মরণাপন্ন অবস্থা। সে আপনায় জরুরি তলব করেছেন। এ তুমি কি দুঃসংবাদ দিলে? ও তো আমার প্রাণপ্রিয় মিত্র, ওর এত বাজে অবস্থা। এক্ষুনি ঘোড়া বের করো সেনাপতি। এরপর মহারাজ সেনাপতিকে নিয়ে তার মিত্রর রাজ্যে যেতে থাকে। কি ভুলভাল কথা বলছো বলো তো গেরুয়া? আমার মা এই রাজ্যের রানী, সে নানান দায়িত্বের কাজে রাত বিরাতে কোথাও যেতেই পারে। না রাজকুমারী আলোকমালা, এই যাওয়া মোটেও সাধারণ কোনো যাওয়া লাগেনি। দুষ্ট রানীকে দেখতে ভীষণ অদ্ভুত ও ভয়ানক লাগছিল। মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, দেখে গায়ে কাটা দিয়েছে আমার। তুমি আমার কথা বিশ্বাস করো রাজকুমারী, বিশ্বাস করো। গেরুয়া মিথ্যা বলে না, মিথ্যা বলে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে আজকে রাতে তুমি আর আমি চুপি চুপি মায়ের পিছু যাব, দেখবো মা কোথায় যায়। এরপর সেই দিন রাত্রিবেলা রাজকুমারী ও গেরুয়া রানীর পিছু পিছু যেতে থাকে। সেখানে গিয়ে রাজকুমারী আলোকমালা সে অশুভ নারীর কুকীর্তি গেরুয়ার থেকে জানতে পেরে তার পায়ের নিচের মাটি সরে গেছিল। গেরুয়া, তুমি ঠিকই বলছিলে, রানী শোভা কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ডাইনি। যাকে ছোটবেলা থেকে মা বলেছি সে একজন ডাইনি, এটা যে আমি মানতে পারছি না বন্ধু, মানতে পারছি না। বন্ধু, এখন তুমি কষ্ট পেও না। এই শয়তানি ডাইনির হাত থেকে এই রাজ্যকে আমাদের উদ্ধার করতেই হবে। মহারাজকে সবটা জানাতেই হবে, আমাদের জানাতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই ওর বাজে কোনো উদ্দেশ্য আছে। বাবা তো আজকে শিকারে গিয়েছে, কাল সকালে ফিরে আসলেই বাবাকে সবটা জানাবো।